নরেন্দ্র মোদীর সভার ঠিক ৪৮ ঘন্টার মধ্যে আবার সক্রিয় হয়ে উঠল কেন্দ্রীয় সংস্থা। এসএসসি দুর্নীতি মামলায় রাজ্যের একাধিক জায়গায় হানা দিয়েছে ইডি। রঘুনাথগঞ্জের তৃণমূল বিধায়কের শ্বশুরবাড়িতে হানা, বীরভূমের সাঁইথিয়ায় তৃণমূল কাউন্সিলরের বাড়িতে ইডির হানা, জীবন শঙ্করের পিসি সাঁইথিয়ার তৃণমূল কাউন্সিলর মায়া সাহা এবং পুরুলিয়ায় নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার প্রসন্ন রায় শ্বশুরবাড়িতেও হানা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। নরেন্দ্র মোদী আবার আসবেন পরের মাসে নরেন্দ্র মোদী আবার আসবেন, সভা করবেন। প্রশ্ন হলো, নরেন্দ্র মোদীর সভার ৪৮ ঘন্টার মাথায় হঠাৎ এত তৎপর কেন ইডি? এতদিন ইডি কোথায় ছিল? এই প্রশ্ন এখন রাজনৈতিক আঙিনায় ঘোরাফেরা করছে। তার মাঝখানে আজকে আরও একটি বড় ঘটনা ঘটেছে। এক তৃণমূল বিধায়ক, তাকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এসএসসি মামলায় আবার গ্রেফতার হলেন তৃণমূলের বিধায়ক। মোবাইল ছুঁড়ে ফেলার পর টানা জিজ্ঞাসাবাদ। মুর্শিদাবাদ থেকে জীবন কৃষ্ণকে গ্রেফতার করলো ইডি। এই সেই জীবন কৃষ্ণ যাকে এর আগে সিবিআই গ্রেফতার করেছিল, তারপর সুপ্রিম কোর্ট তাকে জামিন দেয়। তারপর সেই জীবন কৃষ্ণ আবার ইডির জালে। এই জীবন কৃষ্ণর বিরুদ্ধে ইডি যে চার্জশিট ফাইল করেছিল, এর আগে সিবিআই যে চার্জশিট ফাইল করেছিল, সেই চার্জশিটে একান্ত গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য রয়েছে। নিয়োগ দুর্নীতিতে সরাসরি জড়িত থাকার প্রমাণ রয়েছে বলে ইডি বলছে। কিন্তু এখানে জীবনবাবু যে কাজকর্ম করছে তার রীতিমতো প্রশ্ন তুলছে। প্রথমবার গেল সিবিআই, জীবনবাবু কি করলেন? 2টি মোবাইল ফোন পুকুরে ছুঁড়ে ফেলে দিলেন এবং তারপর 3 দিন সিবিআইকে টানা তল্লাশি করতে হয়েছিল। সেখান থেকে পুকুর থেকে জল বার করে তল্লাশি করতে হয়েছিল। তারপর সেই 2টি মোবাইল তারা আবার উদ্ধার করে। সেই একই ঘটনার পুনরাবৃত্তি 2023-এর পর আজ এখানে 2025 সালে। আজকেও যখন সিবিআই যায়, প্রথমেই জীবনবাবু নিজের 2টো মোবাইল ফোন নিয়ে টুক করে বাড়ির পেছনে ফেলে দিলেন। ভাবুন অবস্থা, গোটা মোবাইল ফোন গেল বাড়ির পেছনে নর্দমায়। সিবিআই আধিকারিকদের বাড়ির পেছনের নর্দমা থেকে সেই মোবাইল আবার নিয়ে আসতে হলো, ছবি দেখছেন। শুধু তাই নয়, ইডি আধিকারিকরা আজ যখন পৌঁছয়, উনি প্রথমে পাঁচিল টপকে পালাবার চেষ্টা করেন। পাঁচিল থেকে একেবারে ঝাঁপ গিয়ে পড়েন পুকুরে। 3 জন আধিকারিক পেছন পেছন ধাওয়া করে গিয়ে কলারটি ধরে নিয়ে আসেন। এই জীবনবাবু যখনই তাড়া খান তখনই ধাঁর হলেন কোথায়? সেই তো গ্রেপ্তার করলো। কে গ্রেপ্তার করলো? ইডি। দেখুন, 2023-এর পর 2025 জীবন কৃষ্ণ সাহা আবার যাচ্ছে ইডি হেফাজতে। সেবার ছিল সিবিআই, এবার হলো ইডি। তৃণমূল বিধায়ক বড়োয়ার এই হচ্ছে সেই পালাবার পর, ওই যে বললাম পাঁচিল টপকে সোজা পুকুরে, তারপর ঠিক এভাবে ইডি আধিকারিকরা হিড় করে টানতে টানতে নিয়ে এলো। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইক। ঝন্টু নমস্কার, সিএনএ আপনাকে স্বাগত। ঝন্টু, এই কর্মকাণ্ড 2023 সাল থেকে আপনি একসঙ্গে ফলো করছি। জীবনবাবুর খেল বলতেই পারি তো, জীবনবাবুর খেল বালবাল মোবাইল ছুঁড়ে ফেলা। এবার তো নিজেই পগার পার হওয়ার চেষ্টা করেছিলেন, হচ্ছে না। প্রশ্ন আমার, মোদিজি যাওয়ার ৪৮ ঘন্টার মধ্যে হঠাৎ করে এত তৎপরতা কিসের ইডি? এতদিন কোথায় ছিল ইডি? না ইমাজ, তুমি একদম সঠিক কথা বলেছো। আমরা সাধারণ মানুষ খুব ক্লান্ত, বিশ্বাস করো, বীতশ্রদ্ধ। তুমি যদি সত্যিকারের এই প্রশ্নটা সাধারণ মানুষের কাছে গিয়ে বুম নিয়ে করো, 100% মানুষ বলবে ছাড়ুন তো এগুলো দাদা, সমস্ত চিত্রনাট্য। ওই সেই কবে শিবরাম চক্রবর্তী লিখে গেছিলেন না, জীবন কৃষ্ণের জীবননাট্য। আজকে জীবন কৃষ্ণের জীবননাট্যের 9তম সংযোজন। জীবন কৃষ্ণ দেওয়াল টপকে পালাবে, এই মোবাইল ছুঁড়ে ফেলবে, ঠিক জায়গায় পড়বে না, ইডি কুড়িয়ে আনবে, তারপরে তুমি আমি কিছুদিন চর্বিত চর্বণ করব। আরে জীবন কৃষ্ণের বিরুদ্ধে কোনো কিছুই প্রতিষ্ঠা করা যায়নি, জীবন কৃষ্ণ জামিন পেয়েছেন। এই চিত্রনাট্য কি শুধু শিক্ষা দপ্তরের মধ্যে বন্দী ভাই? আজকে কোন সেক্টরটাই বলো দেখি মানুষ এখানে আলটিমেট কিছু দেখছে? তুমি একটা কথা বলেছিলে, দিল্লি থেকে আসলো হেড স্যার এসে কি যে করলেন, যে পিছনে পিছনে ইডি সিবিআই ওই বিমানেই হয়তো এসেছিলেন, তারা ঝাঁপিয়ে পড়লো।
আমি ঝন্টু সঙ্গে থাকো, আমি ফিরবো তোমার কাছে, কিন্তু তুমি যে চিত্রনাট্যর কথা বলছো একবার সেই চিত্রনাট্যটা আমজনতাকে দেখাবো, কারণ এই জীবন কৃষ্ণ সাহার গ্রেফতারি এই প্রথম নয়। নো স্যার, এসএসসি মামলায় 2023 সাল প্রথমবার সিবিআই গ্রেফতার করলো এই জীবন কৃষ্ণ সাহাকে। 2023 সালের 17 এপ্রিল জীবন কৃষ্ণকে গ্রেফতার করেছিল সিবিআই। সেবারও মোবাইল ফোন বাড়ির পাশের একটি পুকুরে ফেলে দিয়েছিলেন জীবন কৃষ্ণ। সেবারও এই একই কর্মকাণ্ড। 3 দিন তল্লাশি চালায় সিবিআই, উদ্ধার করা হয় সেই মোবাইল ফোন। তারপর 13 মাস জেলবন্দি থাকেন জীবন কৃষ্ণ। 13 মাস পর জীবন কৃষ্ণ সুপ্রিম কোর্ট থেকে জামিন পান। তারপর ফিরে আসেন বড়োয়ায়, বহাল তবিয়তে ছিলেন টিল 2025, আজকের সকাল অবধি। হঠাৎ করে ইডির হানা এবং জীবন কৃষ্ণ সেই একই স্ক্রিপ্ট আবার চেষ্টা করলেন চালানোর, গ্রেপ্তার হলেন। আমার প্রশ্ন ঝন্টু বড়াইকের কাছে, ঝন্টু, সিবিআই যদি কিছু প্রমাণই না করতে পারে সেই সময় 2023 সালে, সেই মামলায় সিবিআই কোনো রকম এভিডেন্স দিতে পারেনি যার ভিত্তিতে জীবন কৃষ্ণর সাজা হয়, জামিন পেলেন, মাফ করবে, ইডি কি এবার পারবে? ইডির হাতে সেরকম তথ্য প্রমাণ থাকার কোনো রকম আশার আলো দেখছো? না, ইডি কিন্তু দুর্নীতিটা তদন্ত করবে না, ও মানি টেলিংটা দেখবে। ইডির দুর্নীতির অঙ্কের সাথে তার সম্পর্ক নেই। তিনি টেকনিক্যাল অ্যাসপেক্টে ব্ল্যাক মানিগুলো, মানি টেল, সেটা দুর্নীতির হোক বা অন্য অ্যাসপেক্টে হোক, সেটাকে স্ট্যান্ড করবে। আমি আবারও বলছি, কিন্তু ইডির বিষয়টা কিন্তু সম্পূর্ণ আলাদা। ইডি মানি টেলটাকে এস্টাবলিশ করে, এবং ইডির ক্ষেত্রে ইডি যেটা করে সেটা প্রমাণ করার দায়িত্ব ইডির নয়, প্রমাণ করার দায়িত্ব জীবন কৃষ্ণের, যে আমার এই টাকাটা বৈধ। আমি আবারও বলছি, ফলে দুর্নীতি কোথায় হয়েছে, জীবন কৃষ্ণ ক টাকা কেজি ধরে আলু পটলের মতন এই চাকরি বিক্রি করেছে, কিংবা কুন্তল ঘোষের কথা অনুযায়ী আমি তো 10% রেখেছিলাম, 90% ধেরে ইঁদুরদের কাছে পাঠিয়েছি, এইটা প্রমাণ করার জায়গায় ইডি নেই। ইডি প্রমাণ করবে তোমার এই টাকাটা কোথা থেকে আসলো, তুমি প্রমাণ করো এটা হোয়াইট। ফলে এই জায়গায় ইলমাস, আমি এখনো পরিষ্কার বলছি, এই টাকার সুলুক সন্ধান করাটা ইডি সিবিআই ইচ্ছাকৃত বা ইনঅ্যাভয়েডেবল পলিটিক্যাল কম্পালশনের জন্য শেষ মুহূর্তে অশ্বডম্ব প্রসব করবে কিনা আমি জানি না। অন্তত এই রাজ্যে 1 দশক ধরে বাঙালির রসুন সন্ধ্যায়, মানে রসুন সন্ধ্যা বলতে নজরুল, রবীন্দ্র এবং সুকান্ত সন্ধ্যা বাঙালির, আমরা এই যে চুরিবিদ্যা বাঙালি মানে চুরির সাথে যুক্ত, নামান্তর, পলিটিক্যাল নয়, এটা সোশ্যাল বাঙালি। একেবারে আমরা ছোটবেলা থেকে আমরা শিখেছি চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। কিন্তু সমস্যা হলো এখানে ধরাও পড়ছে, কিন্তু সেই চুরি বিদ্যার প্রমাণ আর কোনো তদন্তকারী সংস্থা আনতে পারছে না। যদিও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কিন্তু বেসিক্যালি একটি অ্যাক্টের আন্ডারে কাজ করে, অধীনে কাজ করে, PMLA, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট। সেই অ্যাক্টে জীবন কৃষ্ণর বিরুদ্ধে হয়তো চার্জ গঠন করবে ইডি, কিন্তু সিবিআই 2023 সালে এই গোটা দুর্নীতি মামলায় জীবন কৃষ্ণর বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ দেখিয়ে তার জামিন এড়াতে পারেনি কেন, প্রশ্ন উঠছে। এই জীবন কৃষ্ণর বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থা কি কি অভিযোগ করছে আসুন এক নজরে দেখি। জীবন কৃষ্ণর বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থার সঙ্গে অসহযোগিতার অভিযোগ রয়েছে। অভিযোগ, জীবন কৃষ্ণ 2টি ফোনের পাসওয়ার্ড বলতে চাননি, অর্থাৎ যে ফোনগুলো ফেলে দিয়েছিলেন সেই ফোনের পাসওয়ার্ড জীবন কৃষ্ণ বলতে চাননি। গত 90 দিনের কল রেকর্ড ধরে ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, এবং জীবন কৃষ্ণের উত্তরে অসঙ্গতি রয়েছে বলে অভিযোগ। অর্থাৎ প্রথমে যা বলছেন আর এখন যা বলছেন কিছুই মিলছে না। লাস্ট 90 ডেজের সিডিআর সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে জীবন কৃষ্ণের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কিন্তু স্ক্যানারে রাখছে। আমাদের প্রশ্ন, এত আড়ম্বর, এত তদন্ত ভোট এলেই কেন হয়? ঝন্টু বড়াইক, রাজনৈতিক বিশ্লেষক, অন স্ক্রিন। ঝন্টুদা, এই যতবার ইডি আসে, ভোট আসে, সিবিআই আসে, মানে ভোট, ইডি, সিবিআই একই সময়ে কেন আসে? অন্যান্য সময়ে এই মামলাগুলো কোথায় যায়, কোন হিমঘরে চলে যায়? একদম এই যে আমি তো বিজ্ঞানের ছাত্র, ফিজিক্সের নিয়ম অনুযায়ী এই কার কখনো ওঠে আর নামে, এই যে অ্যাক্টিভ কখনো প্যাসিভ,
এই চক্রটা কিন্তু ভোট রাজনীতির অনুষঙ্গের সাথে বিচার করাটাই ভালো। এই যে পরিযায়ী পাখির মতন আসলেন আবার শীত ঘুমে চলে গেলেন, এতে যেটা হচ্ছে দুর্নীতি যারা মাস্টার মাইন্ড, এইসব জীবন কৃষ্ণদের যে প্রাণভোমরা, এরা কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পায় আর মানুষের মধ্যে আইন ব্যবস্থা নিয়ে একটা চরম অসারতা তৈরি হয়। আলটিমেটলি সমাজে এর যে একটা ভয়ানক ইম্প্যাক্ট তৈরি হয়। আজকে তুমি ভাবো এই জীবন কৃষ্ণরা কাদের জীবন নিয়ে নয়ছয় করেছে? সাধারণ মেধা সম্পন্ন বাঙালি, তোমার আমার ঘরের ভাই বোন সন্তান, আমার ছাত্রদের নিয়ে, সেই ছাত্ররা যারা সমাজ গঠন বাংলা গঠন করত, জগৎ সবাই বাঙালিকে শ্রেষ্ঠ আসন তুলে দিত, সেই জায়গায় জীবন কৃষ্ণরা কিন্তু এই ৯-৬ করে বাঙালির জীবন নিয়ে ছেলে খেলা করার সাহসটা পেয়ে যায়, কারণ অ্যাক্টিভলি প্যাসিভ পলিটিক্যাল উইংস হিসেবে কাজ করে। একেবারে ঝন্টু, আমি ফিরবো তোমার কাছে, কিন্তু আজকে একমাত্র জীবন কৃষ্ণ বাবুর কাছে গিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা, এমন কিন্তু নয়। আজ এই নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত, এর আগেই অভিযুক্ত এক মিডলম্যান প্রসন্ন রায়, তার শ্বশুরবাড়িতেও হানা দিয়েছিল ইডি। প্রসন্ন রায়, যাকে কোট আনকোট মিডলম্যান বলে জানি আমরা, সেই মিডলম্যান প্রসন্ন রায়ের শ্বশুরবাড়িতে পর্যন্ত ইডি হানা দেয়। পুরুলিয়ায় প্রসন্ন রায়ের শ্বশুরবাড়ি, সেখানে হানা দেয় ইডি। প্রসন্ন শ্বশুরবাড়ির 3 ব্যক্তি প্রাথমিকে চাকরি পেয়েছিলেন বলে অভিযোগ। সেই নিয়োগে কোনো গোলমাল আছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে, এবং সেই কারণেই এই প্রসন্নর বাড়িতে, শ্বশুর বাড়িতে আজ আবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গিয়েছেন। এসএসসি মামলায় উপদেষ্টা কমিটির প্রাক্তন প্রধান যিনি ছিলেন শান্তিপ্রসাদ সিনহা, তার নাম জড়ায় এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায়। সেই শান্তিপ্রসাদ সিনহার নাম জড়ানোর সঙ্গে সেই প্রসঙ্গে এই মিডলম্যান প্রসন্ন রায়ের নাম উঠে আসে। প্রসন্ন শান্তিপ্রসাদের অত্যন্ত ঘনিষ্ঠ মিডলম্যান ছিলেন বলে অভিযোগ। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ ছিল বলে নিয়োগ দুর্নীতিতে অভিযোগ। নিয়োগ দুর্নীতি মামলায় প্রসন্নকে সিবিআই গ্রেফতারও করেছিল। সেই মামলায় প্রসন্ন সুপ্রিম কোর্ট থেকে জামিন পায়। এরপর আবার এই মামলায় ইডি প্রসন্নকে গ্রেফতার করে। ভাবুন অবস্থা, এদের একবার সিবিআই গ্রেফতার করে, এরা জামিন পায়, এরা আবার গ্রেফতার হয়। তারপর একটা বড় প্রশ্নবোধক চিহ্ন। ঝন্টু শুধু বড়োয়ার বিধায়ক নয়, আমি যদি প্রসন্ন রায়ের কথা তুলি, শিক্ষামন্ত্রী, এক্স শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ মিডলম্যান। তার যদি সম্পত্তির হিসেব দেখো, বিরাট সম্পত্তির হিসেব, সিবিআই ধরে, সিবিআই ছেড়ে দেয়। ইডি ধরে, ইডি প্রমাণ করতে পারে না, সুপ্রিম কোর্ট বেল দিয়ে দেয়। তাহলে আমি আম জনতার হয়ে প্রশ্ন করছি, টাকা গেছে আমার তোমার করের টাকা, আর তদন্তের নামে কি হচ্ছে এটা? না, তুমি বোধহয় আরো কিছু তথ্য ইলমাস শুনলে অবাক হবে। কুন্তল ঘোষ ধরা পড়েছিল, যিনি প্রকাশ্যে বলেছিলেন 10% আমি নেই, 90% উপরে যায়। তার সুপ্রিম কোর্টের একজন বিচারপতি যে ফোর্স পায় প্রোটেকশন, তার চেয়ে বেশি প্রোটেকশন তার বাড়ির সামনে থাকতো আমরা জেনেছিলাম। অর্থাৎ রাজ্যে এই প্রসন্ন রাজ্যে মডেল ঠিক আছে না? ছোটবেলায় তুমি একটা কবিতা পড়েছিলে, আমিও পড়েছিলাম। এই কবিতাটা এখানে চেঞ্জ করে রাজ্যের যদি থিম সং করা যায়, চুরি ধ্যান চুরি জ্ঞান চুরি চিন্তামণি, চুরি ছাড়া তৃণমূল যেন মণিহারা ফণি। আজকে এই প্রসেসটা স্ট্যাবলিশ করে ফেলেছে সরকারিভাবে, আর সেটাকে হাওয়া দিচ্ছে সেন্ট্রালের এজেন্সিগুলো। আচ্ছা বলো দেখি ইলমাস, কোন পলিটিক্যাল ইনঅ্যাভয়েডেবল কম্পালশনে, অনিবার্য সত্য মেনে ইডি সিবিআই এত বড় বড় স্ক্যামের পরেও এত তথ্য বলছে নাকি পাতার পর পাতা পারা গেছে? এর আগে যখন পুকুরে এই গুণধর জীবনকৃষ্ণ মোবাইল ছুঁড়ে ফেলেছিল, সেটারও সফটওয়্যার আপলোড করে ব্যাঙ্গালোরের ল্যাব থেকে নাকি ইডি সিবিআই সব তথ্য পেয়েছিল বড় বড় মাথাদের। এই চ্যানেলগুলো দেখিয়েছিল, আমরা প্রোগ্রাম করেছিলাম। যে তথ্যগুলো কোথায় হারিয়ে যায় বলো তো? কার কাছে বন্দী হয়ে যায়? মনে আছে সারদার সেই লাল ডায়েরিটা? কোথায় সেই লাল ডায়েরিটা বলো তো? সেন্ট্রাল এজেন্সি থেকে সেই লাল ডায়েরিটা পেয়েছিল। তারপরে 10 বছর হয়ে গেছে, কারো বিরুদ্ধে চার্জশিট জমা করতে পারেনি। এই যে দিনের পর দিন দুর্নীতিগুলোকে প্রোটেকশন দেওয়া হচ্ছে পলিটিক্যালি ফেভারিট হওয়ার জন্য, কিছু পলিটিক্যাল ক্যালকুলেশনের জন্য, তাতে যেটা হচ্ছে দিনের পর দিন মানুষের যন্ত্রণা বাড়ছে। একেবারে মানুষের যন্ত্রণা বাড়ছে। কোথাও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর মানুষের যে আস্থা, সেটাও কি চোট পাচ্ছে সেই প্রশ্ন তো থাকবো। কিন্তু এর আগে যখন প্রসন্ন রায়কে গ্রেফতার করা হয়, তখন ইডি যে চার্জশিট দিয়েছিল প্রসন্নর বিরুদ্ধে, তাতে কি কি বলা আছে জানেন? আসুন এক এক করে দেখি। ইডির চার্জশিটে ছিল প্রসন্নের বিরুদ্ধে
ভুরি ভুরি অভিযোগ, কোটি কোটি টাকা নয় ছয়ের অভিযোগ। প্রসন্নের নামে বহু সংস্থার হদিশ পায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুধু তাই নয়, প্রসন্ন, তার স্ত্রী এবং তার ঘনিষ্ঠদের একাধিক ব্যাংক অ্যাকাউন্টে মোটা টাকা লেনদেনের তথ্য পায় ইডি। 2023 সালের অক্টোবর ইডি প্রসন্ন রায়ের 163 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে। কত শুনলেন? 163 কোটি টাকার সম্পত্তি। ইয়েস লেডিজ এন্ড জেন্টলম্যান, 163 কোটি টাকার সম্পত্তি এটা প্রসন্ন রায়ের ছিল। এবার এই সম্পত্তি কিভাবে হলো, কে দিল, এই প্রশ্নগুলো আমি আপনি করব, কারণ এগুলো করার জন্যই আমরা জনগণ, গণতন্ত্র আমাদের সেই অধিকার দেয়। কিন্তু এর উত্তর ইডি, সিবিআই, কোনো রাজনৈতিক নেতা, কোনো রাজনৈতিক দল, কোনো প্রেস রিলিজ আজ পর্যন্ত দিতে পারেনি। 2023 সালের অক্টোবরে ইডি প্রসন্নর যে 163 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে, কোথা থেকে সেই সম্পত্তি হলো, কোন ব্যবসা, তার এক লাইনও আমি আপনি জানতে পারিনি। ঝন্টু বড়াইক আমার সঙ্গে রয়েছে। ঝন্টু, 163 কোটি টাকার সম্পত্তি, 1 টাকা নয়, 2 টাকা নয়, হাজার নয়, লক্ষ নয়, 163 কোটি টাকার সম্পত্তি। আজ বাংলা জানতে চায় ইডি এই যে সম্পত্তি অ্যাটাচ করেছিল তার ডিটেলস কোথায়, অর্থাৎ এই সম্পত্তি হলো কিভাবে, কিসের টাকা, কিসের ব্যবসা, কোন ব্যবসা এত টাকা। আলোচনা করলে ইলমাস দিনের পর দিন একটা গল্প রচনা হবে। তুমি খেয়াল করবে লিপস অ্যান্ড বাউন্সের যখন সম্পত্তির হিসাব আমরা একটু আলোচনায় ফিরি। আমরা 163 টাকার সম্পত্তিটা নিয়ে প্রসন্ন রায়, আমি একটা বলছি, এই 163 কোটি টাকা তুমি একাধিক এমন লোক ধরা পড়েছিল এই চাকরি চুরির সাথে, যাদের বান্ধবী খাটের তলায় নয় 1200-1300টা করে বিভিন্ন অ্যাকাউন্ট নামে বেনামে। তুমি এই যে প্রশ্নটা করছো, প্রসন্ন কুন্তল ঘোষ যেমন যুব নেতা চাকরি চুরির সাথে ধরা পড়েছিল, তার 122টা অ্যাকাউন্ট নম্বর ধরা পড়েছিল, যার মধ্যে একটা অ্যাকাউন্ট সিজ করার পরে ইডি বলেছিল এই মাত্র 2 কোটি টাকা জমা পড়লো। আমার প্রশ্নটা হচ্ছে, এগুলো সব আমরা দেখতে পাই, এগুলো চূড়ার উপরের অংশটা, অর্থাৎ মাছের শাকটা, উপরের শাক দিয়ে মাছ থাকে না, এই মাছটা নয় কিন্তু শাকটা উপরের, মাছের পরিমাণটা তাহলে কত ভাবো। সমস্যা কি জানো, আমরা এগুলো নিয়ে আলোচনা করব, টিভির পর টিভি বাইট করব, লোকে দেখবে, কিন্তু মানুষ দিনান্তে একটাই প্রশ্ন করবে, সো হোয়াট, এটা আলটিমেট কোথায়, আলটিমেটের শিকড়টা কোথায়। ইডি যে মানি টেলটা অবজার্ভ করতেছে, ইডি কিন্তু কোন একে এই মানিক চাঁদ আমাদের জীবন কৃষ্ণকে এমনি ধরেনি, ওর টাকার সোর্সটা জানতে চেয়েছে, কারণ ইডি এবার ঠিক একেবারে ঠিক ঝন্টু, টাকার সোর্স আমরা জানতে চাই, কোথা থেকে এত টাকা এলো সেটাও আমরা জানতে চাই। কিন্তু এবার আসি একটু রাজনৈতিক প্রশ্নে। মোদির সভার 48 ঘন্টা পেরোতে না পেরোতে কেন্দ্রীয় সংস্থা সক্রিয় হচ্ছে, ভোট আসলেই কেন্দ্রীয় সংস্থা সক্রিয় হয়। এসএসসি দুর্নীতি মামলা বহু বছর ধরে এটা টানছে, এর এখনো কোনো রকম সদুত্তর আমরা পাইনি। শুধু দেখি ভোট আসে, কেন্দ্রীয় এজেন্সি তৎপর হয়, ভোটের আগে প্রচুর তৎপরতা, গ্রেপ্তারি। এটা কি রাজনৈতিক আইওয়াস ঝন্টু বড়াইক? একদম না, রাজনৈতিক আইওয়াস তো বটেই, এটা একটা কৌশল। এই যে ইডি তোমার সব ধরে ফেলবে, রাজ্যটা দুর্নীতি মুক্ত করবে, এটা ভাবা মানে তুমি ভেবে নাও তুমি কাঁঠালের আমসত্ব খাচ্ছ। আমার প্রশ্ন ইলমাজ, এটা করা মানেই বুঝতে হবে মমতা ব্যানার্জিকে দিয়ে বড় কোনো পলিটিক্যাল তৈরি করার চেষ্টা চলছে সেন্ট্রাল গভর্নমেন্টের। ওটাতে রাজি হয়ে গেলেই ইডি সিবিআই এই অতি সক্রিয়তা থাকবে না, শীত ঘুমে চলে যাবে। অর্থাৎ ইন্ডি জোট যতটা ইন্ডিয়া অ্যালায়েন্স, তাতে মমতা ব্যানার্জি কতটা ভাঙনের রোল প্লে করবে, অর্থাৎ ইন্ডিয়া জোটে কতটা নেগেটিভ ক্যাটালিস্টের ভূমিকা নেবে, তার উপরে ডিপেন্ড করবে ইডি সিবিআইয়ের ভূমিকা। আর কালকেই মমতা ব্যানার্জি 24-এর নির্বাচন বা 19-এর নির্বাচনের মতন হঠাৎ করে ইন্ডিয়া জোটকে ভেঙে দিয়ে বেরিয়ে যাক, বা এমন কিছু করুক যাতে ইন্ডিয়া জোট খান হয়ে যায়, দেখবে ইডি সিবিআই কারো দিকে তাকাবে না। ব্যাস আমি আবারও ফিরবো তোমার কাছে, তার আগে কয়েকটা ছবি দেখাই। এই ছবিগুলো বেশ মজাদার। 2023 সালের কয়েকটা ছবি দেখাবো। 2023 সালে যখন গ্রেফতার করা হয়, এবং এই যে ছবি দেখছেন, গোটা পুকুরে নেমে 2টি মোবাইল ফোনের তল্লাশি করেছিল সিবিআই।
দুটি মোবাইল ফোনই ছিল জীবনকৃষ্ণ বাবুর। এই দুটি মোবাইল ফোন উনি একেবারে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন পুকুরে, তারপর পাঁকে নেমে সিবিআইকে সেই মোবাইল ঘাঁটতে হয়েছিল। এবার দেখুন 2025 সালের আজ সকালের ছবি। আজ সকালে যখন ইডি তার বাড়িতে আসে, হানা দেয়, তখন জীবনকৃষ্ণবাবু ঠিক একইভাবে নিজের দুটি মোবাইল ফোন ছুঁড়ে ফেলে দিলেন, নর্দমায় গিয়ে পড়লো। ইডি আধিকারিকদের গিয়ে নর্দমা থেকে সেই মোবাইল ফোন তুলে আনতে হচ্ছে। এই মোবাইল ফোন বলুন, ল্যাপটপ বলুন, কণ্ঠস্বর বলুন, এই কণ্ঠস্বরগুলো এই নিয়োগ দুর্নীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এভিডেন্স প্লে করে। কিন্তু প্রবলেম হচ্ছে এদের ভেতরে কি আছে, কণ্ঠস্বর কার, কেউ কোনোদিন জানতে পারে না, ধামাচাপা পড়ে যায়। ঝন্টু বড়াইক রয়েছে আমার সঙ্গে। ঝন্টু, এই মোবাইল ফোন 2023-এর দুটি মোবাইল ফোন, আজকের দুটি মোবাইল ফোন, কিংবা কণ্ঠস্বর, কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, কি হলো, কেন হলো, কে জানে? দেখো ভাই, লালন তো বলেই গেছিল, মন তোর আপন বলতে কে আছে জগতে। তৃণমূলের কিন্তু এই দুর্নীতির জন্য আপনজন আছে, সেই আপনজন ইডি, সিবিআই। এটা দার্থহীন ভাষা সাধারণ মানুষ হিসাবে, একজন শিক্ষক হিসাবে এইমাত্র বলতে পারি। ভেতরে কি ক্যালকুলেশন পলিটিক্যাল আমি জানি না, তবে তৃণমূলের এই দুর্নীতিগ্রস্ত নেতাদের যে আপনজন, লালনের ভাষায় এদেশের ইডি, সিবিআই এবং দুটোই সেন্ট্রাল গভর্নমেন্ট চালিত, তা একদম বিলক্ষণ। এদের ধরে নিয়ে জনরোষ থেকে বাঁচানোর একটা ব্যবস্থা ইডি, সিবিআই করে ফেলে, এবং এরা ঠিক ওয়াশিং মেশিন থেকে বেরিয়ে আবার একই কায়দায় করবে। তুমি এই চিত্রনাট্য দেখছো, কারো আজ অব্দি কেশাগ্র স্পর্শ করতে পারেনি। আমি তোমায় বলছি, ভোটের আগে পার্থ মহারাজও বেরিয়ে আসবেন, আবার তোমার আমার কপাল ভালো থাকলে বেহালার থেকে দাঁড়াবেন, জিতবেন, এবং হয়তো শিক্ষামন্ত্রীও হয়ে যেতে। তবে এই দুর্নীতিতে ঝন্টু আম জনতা কি পেল? আম জনতার চাকরি চুরি গেল, আম জনতার চাকরি চুরি গেল, আম জনতার করের টাকায় এই এত কর্মকাণ্ড। ভোট আসে, ভোট যায়, দোষীরা কি সাজা পায়? ঝন্টু বড়াইক, এ রাজ্যের মুখ্যমন্ত্রীর চালিত ক্যাবিনেটে 43টা দপ্তর, ইলমাস 43টা, তোমার আমার কথা নয়, হাইকোর্টে দুর্নীতি প্রমাণিত হয়েছে 43টা দপ্তরের। আজ অব্দি কে সাজা পেয়েছে? 43টা দপ্তরের সাথে তোমার আমার এ রাজ্যের সমস্ত বাঙালি, অবাঙালি, সব ধর্ম, জাত, সম্প্রদায়ের মানুষের ফান্ডামেন্টাল রাইট যুক্ত, অর্থাৎ প্রত্যেকের ফান্ডামেন্টাল রাইটস এখানে বিঘ্নিত হয়েছে। তারপরেও কার কান ধরে জেলে ঢুকাতে পেরেছে এই কোয়াসি ফেডারেল স্ট্রাকচারে সেন্ট্রাল গভর্নমেন্টের এই অথরিটিগুলো? এগুলো প্রত্যেকেই পলিটিক্যালি ক্রিয়নক পুতুল। এইকে চালিত করে ভোটের আগে বড় ধরনের পলিটিক্যাল বেনিফিট কেন্দ্রের বিজেপি সরকার পেতে চাইছে মমতা ব্যানার্জির মাধ্যমে। জাস্ট এটু, এর বাইরে কোনো অঙ্ক কাজ করে না। বেশ, অসংখ্য ধন্যবাদ। ঝন্টু বড়াইক রাজনৈতিক বিশ্লেষক আমাদের সঙ্গে ছিলেন। ভোট আসলে সক্রিয়তা বাড়ে, অতি সক্রিয় হয়ে যায়। শুধু তাই নয়, ভোটের আগে হঠাৎ করে সমস্যা শুরু হয়। কাদের? রাজনৈতিক দলগুলির। ভোটের আগে রাজনৈতিক দলগুলি এ বলে ওকে দেখ, ও বলে একে দেখ। আমি, আপনি, আম জনতা, আমরা মাঝখানে বসে ভাবি, প্রতিদিন একটা আলপিন থেকে এরোপ্লেনের টিকিট কিনতে গিয়ে যে ট্যাক্সের টাকা দিই, তাতে আমি আপনি পেলামটা কি? এই নিয়োগ দুর্নীতির আদৌ মীমাংসা হবে, নাকি জমতে থাকা দুর্নীতির ফাইলে আরও একটা ফাইল হিমঘরে চলে যাবে?